সাধারণ একজন ব্যাংক কর্মচারী যার নুন আনতে পান্তা ফোরানোর দশা, ধার দেনা করে যার দিন কাটতো, ধারের টাকা পরিশোধ করতে না পেরে মুখ লুকিয়ে রাখতো, নিজের পরিবারের ভরণ পোষণটাও ঠিক মতো করতে পারতো না, সেই ছেলেটি একসময় শত কোটি টাকার মালিক হয়ে যায়। চলুন জেনে আসি একজন সাধারণ মধ্যবিত্ত ব্যাংক কর্মচারীর কোটিপতি হওয়ার গল্প। 19 মার্চ 1992 বোম্বে শহরে সকালের আলো ফোটার সাথে সাথে ভাস্করের ঘড়িতেও অ্যালার্ম বেজে ওঠে। ভাস্কর অ্যালার্ম অফ করে মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়ে। মর্নিং ওয়ার্ক শেষে টুকটাক জিনিস কিনে যখন সে বাড়ি ফিরছিল, তখন সিবিআই অফিসার তার রাস্তা আটকে দাঁড়ায়। সিবিআই অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে। এরপর ভাস্করকে নিয়ে মাগাদা ব্যাংকে চলে যায়। ভাস্কর মূলত এই ব্যাংকে চাকরি করত। 2 দিন আগে সে এখান থেকে রিজাইন করেছে। যাই হোক, খুব সকাল হওয়ায় ব্যাংকে কার্যক্রম তখনও শুরু হয়নি। ভাস্কর লক্ষণ রাওকে জিজ্ঞেস করে তার অপরাধ। লক্ষণ রাও বলে, তোমার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ রয়েছে, যেমন ব্যাংকের ফান্ড মিস ইউজ করা, সিকিউরিটিজ এবং ব্যাংকের রিসিট ফ্রড করা। এরপর ভাস্কর আর কোনো প্রতি উত্তর দেয় না, তাদেরকে ইনকোয়ারি চালিয়ে যেতে দেয়। এ সময় ভাস্করের কাছে তার স্ত্রীর ফোন আসে। তার স্ত্রী তাকে জানায় সিবিআই এর লোকেরা তাদের বাড়িতে সার্চ করছে। ভাস্কর তার স্ত্রীকে বলে তাদেরকে ইনকোয়ারি করতে দাও। এখন কথা হলো, এই যে ভাস্কর চুপচাপ আছে, এর কারণ কি? সে আসলে কি অপরাধী? জানতে হলে আমাদের 3 বছর পেছনে যেতে হবে। তখন 1990 সাল। ভাস্কর এই ব্যাংকেরই একজন সাধারণ কর্মচারী ছিল। তার মাসিক বেতন ছিল মাত্র 6,000 টাকা। এর সাথে ব্যাংকের লোন ছিল 36,000 টাকা। সেই সাথে টুকটাক ধার দেনা তো ছিল। ভাস্কর চাকরির ক্ষেত্রে নিজের কাজের প্রতি খুবই দায়িত্বশীল ছিল। কাজের প্রতি দায়িত্বশীলতার কারণে তাকে 3 বার সেরা এমপ্লয়ি অ্যাওয়ার্ড দেওয়া হয়। আপাতত তার টার্গেট এমআরআই বা অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পোস্টের উপর, কারণ 1 মাস পর বর্তমান এমআরআই রিটায়ার্ড করবে। ভাস্করের ধারণা ছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রিটায়ার্ডের পর হয়তোবা এই পদটি তিনি পাবেন। ভাস্করের আরো একটি জিনিসের উপর খুব ইন্টারেস্ট ছিল, সেটা হলো মারুতি 800 মডেলের গাড়ি। এই গাড়িটি কেনার খুবই শখ ছিল। এই গাড়িটি ছিল ব্যাংকের সম্পদ। গাড়িটা যার ছিল সে লোন শোধ করতে না পারায় ব্যাংক গাড়িটা সিজ করে এখানে ফেলে রেখেছে। ভাস্কর রোজ গাড়িটা দেখে আর ভাবে এই গাড়িটা যদি সে কিনতে পারত। ভাস্কর একটা সাইড ইনকামের পথ বের করে। ব্যাংকে আসা কাস্টমারদের সে ফর্ম পূরণ করে দিত আর এভাবে এক্সট্রা কিছু টাকা ইনকাম করে যেত। তো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কলোনির ভেতর দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ভাস্করের দিকে বিরক্তি ভরে তাকাতো, কারণ তারা সবাই ভাস্করের কাছে টাকা পেত। ভাস্কর তাদেরকে আজ দেব কাল দেব বলে দাবিয়ে রাখতো। এতগুলো চোখ ফাঁকি দিয়ে শেষমেশে সে বাড়ি পৌঁছায়। ভাস্করের বাড়িতে তার বাবা ছিল এবং ছোট বোন এবং এক ভাই ছিল। তার মা ছোটবেলায় মারা গিয়েছে। এছাড়াও ভাস্করের স্ত্রী এবং এক ছেলে রয়েছে। এদের নিয়েই তার পরিবার, এদের নিয়েই কোনো রকমে কষ্ট করে তার দিন কাটছে। যাই হোক, আজ রাতে ভাস্করের শালার ছেলের জন্মদিন, তো এই জন্য তারা সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ভাস্করের স্ত্রী সুমতি বলে তাদের কোনো একটা গিফট নিয়ে যাওয়া উচিত, কিন্তু ভাস্করের কাছে কোনো টাকা ছিল না। আবার আত্মীয় বাড়ির অনুষ্ঠান, তাই খালি হাতেও যেতে পারবেন। তাই বাধ্য হয়ে ছেলে কার্তিকের প্রিয় খেলনাটি গিফট হিসেবে নিয়ে যায়। ভাস্কর গরিব ছিল বলে শ্বশুর বাড়িতেও তেমন কোনো সম্মান পেত না। কেউ তার সাথে ভালো ব্যবহার করতো না, কেমন যেন এড়িয়ে চলতো। ভাস্করের জন্য তার ছেলে এবং স্ত্রী সেখানে তেমন একটা গুরুত্ব পেত না। সুমতির মা চায় সে ভাস্করকে ছেড়ে দিক। উনি সুমতির আবার বিয়ে দিতে চান। মায়ের মুখে এমন কথা শুনে সুমতি খুব আপসেট হয়ে পড়ে। এরপর সে আরেকটা আপসেট হওয়ার মতো ঘটনা ফেস করে। জন্মদিনের কেক কাটার পর সুমতির ভাবি বাচ্চাদের কেক দিচ্ছিল, সেখানে কার্তিকও ছিল। কার্তিক একটা ছোট পিস দেওয়া হয়। কার্তিককে বলে, তুমি এতটুকুই ডিজার্ভ করো। এই দৃশ্যটি আড়াল থেকে সুমতি দেখে। সুমতি দেখে রেগে যায় এবং তখন কার্তিক এবং ভাস্করকে নিয়ে বের হয়ে যায়। এরপরে তারা একটা ক্যাফেতে আসে। কার্তিকের খিদে পেয়েছিল, তাই ভাস্কর বার্গার আনতে যায়, কিন্তু তার কাছে 3টা বার্গার কেনার মতো টাকা ছিল না। সে দোকানদারকে বলে 2টা বার্গার দিতে। দোকানদার ভাস্করের পরিস্থিতি বুঝতে পেরে 2টার দাম নিয়ে 3টা বার্গার দেয়। খাবার পেয়ে কার্তিক খুশি হলেও সুমতি খুব আপসেট হয়েছিল। এরকম অভাব দুর্দশা অপমান তার ছিল, সে আর সহ করতে পারছিল না। ভাস্কর ভরসা দেয় একদিন সব ঠিক হয়ে যাবে। পরের দিন ভাস্কর অফিসে যায় এবং অ্যান্টনি নামে একজন লোক লোনের জন্য তার কাছে আসে। এই লোকটি গতকালকে এসেছিল, কিন্তু লোকটার কাছে বন্ধক রাখার মতো কিছুই ছিল না, তাই ভাস্কর তাকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তবুও লোকটা তার পিছু ছাড়ছে না। ভাস্কর তার বন্ধু এবং অফিসের পিয়ন সাম্বাকে বলে এই লোকটাকে হ্যান্ডেল করতে। সাম্বা উল্টো ভাস্করকে বলে সে যেন অ্যান্টনিকে হেল্প করে। অ্যান্টনি ইলেকট্রনিক পার্টসের বিজনেসে আছে। সে মালয়েশিয়া থেকে 30টা টিভি আনছিল, এগুলোর দাম 2.5 লাখ টাকা। তো যে জাহাজে টিভি গুলো আসার কথা, সেই জাহাজের ক্যাপ্টেন অ্যান্টনির বন্ধু। তার সাথে অ্যান্টনির ডিল হয়েছিল সে অ্যাডভান্সের 50,000 টাকা দেবে আর মাল ডেলিভারি পাওয়ার পর বাকি 2 লাখ টাকা পরিশোধ করবে। কিন্তু তার বন্ধু এখন বেকায় বসেছে। সে বলেছে তাকে পুরো টাকা পরিশোধ করতে হবে, না হলে ডেলিভারি দেবে না। টিভিগুলো নিলাম
নিলামে বিক্রি করে দেবে। এই জন্য অ্যান্টনির লোন প্রয়োজন। শাম্বা ভাস্করকে বুদ্ধি দেয়, ভাস্কর যদি তাকে 2 লক্ষ টাকা ম্যানেজ করে দিতে পারে তাহলে অ্যান্টনি ভাস্করকে এবং শাম্বাকে টিভি বিক্রি করে লাভের একটা অংশ দিবে। অ্যান্টনির প্রস্তাবে ভাস্কর কিছু না বলে চুপ থাকে। পরের দিন সকালে ভাস্কর বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখন তার এক পাওনাদার পাটেল ভাই তাকে আটকায়। এই লোক ভাস্করের কাছে 10,000 টাকা পেত। সে ভাস্করের সাথে খারাপ ব্যবহার করে, ভাস্করকে অপমান করে, তার স্কুটার নিয়ে চলে যায়। স্কুটার না থাকায় ভাস্কর ট্যাক্সিতে করে অফিসে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তার কাছে ভাড়ার টাকা না থাকায় সে দৌড়ে অফিসে যায়। অফিসে গিয়ে সে আরেকটা শক খায়। তার যে প্রমোশনটা পাওয়ার কথা ছিল সেই প্রমোশনটা অন্য কেউ পেয়ে গিয়েছে। এটা নিয়ে ভাস্কর খুব আপসেট হয়ে যায়। এর মধ্যে শাম্বা একটা রেফারেন্স লেটার ভাস্করকে দেখায় এবং বলে এজিএম স্যার সুধীর কাছে টাকা খেয়ে তার নাম জিএম স্যারের কাছে সাজেস্ট করেছিল। এই লেটারে সুধীর স্যার আর কাউকে রেফার করা হয়নি। এটা দেখে ভাস্কর খুব রেগে যায়। সে সোজা এজিএম স্যারের কাছে গিয়ে এটা সেটা বলতে শুরু করে। তখন এজিএম স্যার রেগে যায় আর বলে ভাস্কর যে চাকরির পাশাপাশি মানুষের ফর্ম পূরণ করে টাকা নেয় এটা তিনি জানেন। তিনি জিএম স্যারের কাছে এই ব্যাপারে কমপ্লেন করবেন। এটা শুনে ভাস্কর ঘাবড়ে যায়। চাকরির পাশাপাশি সে এজিএম স্যারের হাতে পা ধরে কান্নাকাটি শুরু করে। শেষে অফিসের অন্যদের সুপারিশে এজিএম এবারের মতো ভাস্করকে মাফ করে দেয়। এরপর ভাস্কর উপলব্ধি করতে পারে ভালো মানুষ হয়ে এই দুনিয়ায় টেকা যাবে না। সে আবার ভিন্ন পথে পা বাড়ায়। ভাস্কর অ্যান্টনিকে ডাকে এবং তাকে 2 লাখ টাকা তুলে দেয়। অ্যান্টনিকে টাকা দিতে দেখে শাম্বা জিজ্ঞেস করে ভাস্কর এত টাকা কোথায় পেল। ভাস্কর বলে সে ব্যাংকের বোর্ড থেকে এই টাকা নিয়েছে। শাম্বা ভয় পেয়ে যায়। এই কথা জানাজানি হলে চাকরিটা তো যাবেই, সাথে জেল জরিমানা তো আছে। যাই হোক, অ্যান্টনিকে টাকা দিয়ে ভাস্কর বলে তার টিভি গুলো বিক্রি করে যা লাভ হবে তার 20% শেয়ার তাকে আর শাম্বাকে দিতে হবে। অ্যান্টনি ভাস্করের কথায় রাজি হয়ে যায়। এরপরে ভাস্কর বাড়ি ফিরে আসে। অ্যান্টনি 2 ঘন্টা পরে টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু 2 ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরেও তার আসার নামগন্ধ নাই। তাই ভাস্কর অনেক উল্টাপাল্টা কথা ভাবতে শুরু করে এবং টেনশনে পড়ে যায়। এমন সময় তার স্ত্রী সুমতি তাকে ডেকে বলে শাম্বা এসেছে। ভাস্কর দ্রুত বাইরে গিয়ে দেখে শাম্বার সাথে অ্যান্টনিও হাসি মুখে দাঁড়িয়ে আছে। এরপর অ্যান্টনি ভাস্করের লোনের 2 লাখ টাকা ফিরিয়ে দেয়, পাশাপাশি 50,000 টাকা লাভের টাকা শেয়ার দেয়। টিভিগুলো বিক্রি করে অ্যান্টনি 2.5 লাখ টাকা লাভ করেছে। ভাস্কর অ্যান্টনি সততা দেখে আনন্দে জড়িয়ে ধরে। লাভের টাকা নিয়ে ভাস্কর পাটেলের কাছে চলে যায়, তার ধার শোধ করে তার স্কুটার সারিয়ে নিয়ে আসে। পর থেকেই ভাস্করের জীবনে পালাবদল শুরু হয়। ভাস্কর অ্যান্টনির কাছে শুনেছিল ইন্ডিয়াতে টিভির প্রচুর চাহিদা। এখানে টিভির দাম 40,000 টাকা, সেই টিভি 12,000 টাকায় মালয়েশিয়ায় পাওয়া যায়। আর যদি বড় অর্ডার থাকে তাহলে 8,000 টাকাতেও পাওয়া যাবে। কিন্তু ইন্ডিয়ায় আনার সময় ট্যাক্সের জন্য টিভির দাম বেড়ে যায়। কিন্তু তারা যদি কাস্টমস অফিসারদের ঘুষ দিয়ে টিভিগুলো আনতে পারে তাহলে তাদের কয়েক গুণ লাভ হবে। অ্যান্টনির এই আইডিয়াটা ভাস্করের ভালো লাগে, তাই সে এরপর থেকে নিয়মিতভাবে ব্যাংকের বোল্ট থেকে টাকা চুরি করে অ্যান্টনিকে দিতে থাকে আর পরের দিন সেই টাকা আবার বোল্টের জায়গা মতো রেখে দেয়। ফলে তাকে কেউ ধরতে পারে না, আবার মোটা অঙ্কের টাকা লাভ করতে। এভাবে অল্প সময়ের ভেতরেই ভাস্কর তার ধারের সব টাকা পরিশোধ করে দেয়, পাশাপাশি নিজের অবস্থার উন্নতি করতে থাকে। ভাস্করের এত দ্রুত উন্নতি দেখে সুমতির সন্দেহ হয়। ভাস্করকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে ব্যাংক থেকে লোন নিয়ে শাম্বার সাথে নতুন একটা বিজনেস শুরু করেছে। বিজনেস থেকে সে অনেক লাভ পাচ্ছে। ভাস্করের কথা শুনে সুমিতি বিশ্বাস করে এবং খুশি হয়। এরপর ভাস্কর সুমিতিকে কিছু টাকা দেয় নেকলেস কেনার জন্য, কিন্তু সুমিতি বলে সেই টাকা দিয়ে কার্তিকের জন্মদিন পালন করবে। তারা কখনোই ঘটা করে কার্তিকের জন্মদিন পালন করতে পারেনি। তো তারা আত্মীয় স্বজন, কার্তিকের বন্ধু বান্ধব সবাইকে জন্মদিনের ইনভাইট করে। তারা এতটা ধুমধাম করে জন্মদিন আয়োজন করে সবাই অবাক হয়ে যায়। পার্টিতে অ্যান্টনিও এসেছিল। ভাস্কর, শাম্বা, অ্যান্টনি একসাথে টেবিলে বসেছিল। অ্যান্টনি জানায় তার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে। ছেলে চায় অ্যান্টনিও আমেরিকায় চলে আসুক, কিন্তু অ্যান্টনি ছেলের বোঝা হয়ে থাকতে চায় না। অ্যান্টনি বলে আমেরিকাতে গিয়ে সে নতুন একটা বিজনেস শুরু করতে চায়। এরপর ভাস্করকে একটা নতুন আইডিয়া দেয়। আগামী শনিবারে দুবাই থেকে 3টা ফরেন গাড়ি আসছে। তারা যদি 10 লাখ টাকা ম্যানেজ করতে পারে তাহলে এই গাড়ি কিনতে পারবে। ইন্ডিয়াতে এসব গাড়ির প্রচুর চাহিদা, তাতে তারা কয়েক গুণ বেশি টাকা এই গাড়িগুলো বিক্রি করতে পারবে। অ্যান্টনির অফার তো ভালোই ছিল, কিন্তু একসাথে 10 লাখ টাকা ব্যাংকের বোর্ড থেকে ম্যানেজ করা মোটেও সহজ কথা ছিল না। তাই ভাস্কর তেমন একটা আগ্রহ দেখায় না। পার্টি শেষে রাতে ঘরে গিয়ে দেখে সবাই খুব খুশি। এদের খুশি রাখা তার দায়িত্ব, এই জন্য তাকে আরো টাকা কামাতে হবে। তাই ভাস্কর অ্যান্টনিকে ফোন দিয়ে বলে তাকে শনিবারে 10 লাখ টাকা ম্যানেজ করে দেবে। এরপর ভাস্কর ব্যাংকে গিয়ে অনেক সাবধানতার সাথে 10 লাখ
লাখ টাকা ব্যাংকের ভোল্ট থেকে এনে অ্যান্টনিকে দেয়। সেই টাকা দিয়ে অ্যান্টনি গাড়িগুলো সারিয়ে নেয়। কিন্তু এরপর তারা একটা সমস্যায় পড়ে যায়। তাদের যে লোকের কাছে গাড়িগুলো বিক্রি করার কথা ছিল সেই লোকটা পুলিশের হাতে ধরা পড়েছে। তাই এখানে গাড়ি কেনার মতো আর কোনো ক্লায়েন্ট নেই। তারা তিনজনে মহা বিপদে পড়ে যায়। কাল রবিবার ব্যাংক বন্ধ, পরশুদিন সোমবার ব্যাংক খুলবে। এর আগে এই টাকাগুলো ব্যাংকের ভোল্টের জায়গার মতো রাখতে হবে, না হলে খেল খতম। এরপর ভাস্কর অ্যান্টনিকে খোঁজ নিতে বলে অন্য কোনো প্রদেশে এইসব গাড়ি কেনার লোক আছে কিনা খোঁজ খবর নিয়ে জানতে পারে সে গোয়াতে একজন লোক আছে যে এই গাড়িগুলো কিনবে। তারা এখনই গোয়া যাওয়ার প্ল্যান করে, কিন্তু পথে দুইটা পুলিশ চেকপোস্ট পড়ে। তারা এই ইম্পোর্টেড কার নিয়ে কখনোই চেকপোস্ট পার হতে পারবে না। তাই ভাস্কর একটা প্ল্যান খাটায়। তারা গাড়িতে সরকারি ফেক নম্বর প্লেট বসায়। তারপর তিনজন ফকিরকে মন্ত্রীদের মতো ড্রেস পরিয়ে মন্ত্রী সাজায় এবং একজন কলগাল ভাড়া করে তাকে মডেল সাজায়। এরপরে তাদের গাড়িতে করে নিয়ে ভিআইপি পরিচয় দিয়ে দুটো পুলিশ চেকপোস্ট ফাঁকি দিয়ে গোয়ায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা 10 লাখের গাড়ি 20 লাখ টাকা লাভে বিক্রি করে। সেই লাভের টাকা থেকে কিছু টাকা ফকির এবং কলগালকে দেয় এবং বাকি টাকা তারা তিনজনে ভাগ করে নেয়। তারপর ভাস্কর অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে এসে ভাস্কর টেনশনে পড়ে যায়। সে খেয়াল করে ব্যাংকের পুলিশ এসেছে। ভাস্কর ভাবে হয়তো তার ভোল্ট থেকে টাকা নেওয়ার খবরটা ফাঁস হয়ে গেছে। কিন্তু এরপর সে জানতে পারে পুলিশ আসলে তার জন্য আসেনি, বরং এজিএম এবং এমআরএম লোন দেওয়ার বিনিময়ে মানুষের কাছে পার্সেন্ট নিত, এই জন্য পুলিশ এসেছে। মানুষের কাছে পার্সেন্ট নিত এই স্ক্যামের জন্য তাদের পুলিশ ধরতে এসেছে। এটা শোনার পরে ভাস্কর কিছুটা হাফ ছেড়ে বাঁচে। এত সব ঝামেলার মাঝেও সবাইকে ফাঁকি দিয়ে টাকাগুলো ভোল্টে রেখে দেয়। এরপর সে ভাবে কাজটা খুব রিস্ক, সে এই অপরাধ জগৎ ছেড়ে দেবে। সে নিজের সিদ্ধান্ত শাম্বাকেও জানায়। এরপর ভাস্কর গুনে দেখে সে মোট 6 লক্ষ টাকা জমিয়েছে। কিন্তু এরপরেই তার ভাইয়ের লন্ডনে একটা কলেজে অ্যাডমিশন হয়ে যায়। অ্যাম্বাসিতে কথা বলে জানতে পারে সব প্রসেসিং এর জন্য 6 লক্ষ টাকা লাগবে। ছোট ভাইয়ের ফিউচারের কথা ভেবে ভাস্কর তার জমানো সব টাকা খরচ করে ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। ভাস্কর আবার যেখান থেকে শুরু করেছিল সেখানে ফিরে যায়। যাই হোক, জিএম এবং এআরএম ধরা পড়ায় ভাস্করের কপাল খুলে যায়। ভাস্কর এজিএম পোস্টে প্রমোশন পায়। ভাস্করের ডিউটি রেকর্ড ভালো, তাই তাকে এই পদে মনোনীত করা হয়। ভাস্করের বেতন 6,000 টাকা থেকে এক লাফে 19,000 টাকা হয়ে যায়। এরপর চেয়ারম্যান স্যার তাকে জিজ্ঞেস করে তোমার আর কি চাই। এরপর ভাস্কর চেয়ারম্যান স্যারকে তার পছন্দের মারুতি 800 মডেলের গাড়িটির কথা বলে। চেয়ারম্যান স্যার তাকে গাড়িটি গিফট করে দেয়। তারপর চেয়ারম্যান স্যার ভাস্করকে একজন স্পেশাল ক্লায়েন্টের ব্যাপারে সাবধান করে দেয়, যার নাম হার্ষা মেহরা। এই হার্ষা মেহরা ব্যাংক সিন্ডিকেটের সাথে জড়িত। হার্ষা মেহরা মূলত একজন ব্রোকার। সে মাগাদা ব্যাংক এবং কাটারি ব্যাংকের মধ্যে ব্রোকার হিসেবে কাজ করে। হার্ষা মেহরার হয়ে বিভিন্ন কাগজপত্র আদান প্রদান এবং দেখাশোনা করত সুরজ নামের একজন। এই সুরজ ভাস্করের কাছে বিভিন্ন সময় লোন পরিশোধের ব্যাপারে বা লোন নেওয়ার জন্য বিভিন্ন কাজের জন্য আসতো। সুরজকে ভাস্কর লোন পরিশোধের জন্য 14 দিন সময় দেয়, কিন্তু সুরজ বলে আরো কিছুদিন লেট হতে পারে। ভাস্করকে ঘুষ হিসেবে একটা ঘড়ি গিফট দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাস্কর তার গিফট ফিরিয়ে দেয়। এরপর সুরজ চলে যাওয়ার পর ভাস্কর ব্যাংক স্টেটমেন্ট চেক করতে গিয়ে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। মাগাদা ব্যাংক এবং কাটারি ব্যাংকের মধ্যে হার্ষা মেহরার মাধ্যমে যে লোন আদান প্রদান হয় তাতে কাটারি ব্যাংকের কোনো নাম উল্লেখ নেই। এতে ভাস্কর বুঝতে পারে কাটারি ব্যাংকের নামে যে লোন পাস হয় সেই টাকা কাটারি ব্যাংকে পৌঁছায় না। তারপর ভাস্কর এই বিষয়টি এজিএম স্যারকে জানায়, কিন্তু এজিএম অনেক আগেই হার্ষার কাছে বিক্রি হয়ে যায়। ভাস্করের মনে একটা প্রশ্ন জাগে, আসলে ব্যাংকের লোনের টাকা নিয়ে হার্ষা মেহরা আসলে কি করে। সেই খোঁজ খবর নিতে গিয়ে দেখতে পায় হার্ষা মেহরা বিশাল এক সিন্ডিকেট চালায়। প্রথমে সে একটা কোনো কোম্পানির শেয়ার কিনে নেয়, এরপর তার লোক সেট আপ করে সেই শেয়ার উচ্চ মূল্যে বিক্রি করে। কিছু শেয়ার বিক্রি করার পর যখন শেয়ার বাজারে ওই কোম্পানির দাম বেড়ে যায় তখন হার্ষা মেহরা সম্পূর্ণ শেয়ারটি বিক্রি করে দেয়। এভাবেই হার্ষা মেহরা প্রতিবারে ব্যাপক টাকা ইনকাম করে। এই বিষয়টি জানার পর সে চিন্তা করে এই বিষয়টি চেয়ারম্যান স্যারকে জানিয়ে দেবে, কিন্তু সে চিন্তা করে আসলে তাকে জানিয়ে আসলে তার কোনো লাভ নেই। যেটা করলে তার লাভ হবে তার সেটা করা উচিত। এজন্য সে পার্সোনালি সুরজের সাথে দেখা করে। ভাস্কর সুরজকে শর্ত দেয় সে তাদের যতগুলো লোন পাইয়ে দেবে তার বিনিময়ে ভাস্করকে 1% কমিশন দিতে হবে। পাশাপাশি তারা যেসব শেয়ার কিনবে বা বিক্রি করবে সেগুলোর ইনফরমেশন ভাস্করকে একদিন আগে জানাতে হবে। উপায় না পেয়ে সুরজ ভাস্করের শর্ত মেনে নেয়। তারপর ভাস্করের ভাগ্যের দোয়ার আবার খুলে যায়। তার কাছে বান্ডেল বান্ডেল টাকা আসতে শুরু করে। সে এক চান্সে
সুরজের কাছ থেকে কমিশনের 25 লাখ টাকা পেয়ে যায়। কিন্তু এতগুলো টাকা সাধারণত ব্যাংকের কাছে থাকলে যে কেউ সন্দেহ করবে, তাই এই কালো টাকা সাদা করার জন্য ভাস্কর আনোয়ার নামের একজনের সাথে দেখা করে। আনোয়ার টাকাগুলো লটারির টিকিটের পেছনে ইনভেস্ট করতে বলে। তারা একটা লটারি কোম্পানির কাছে যায়, তারপরে 25 লাখ টাকা এবং 3% কমিশন তাদের দেয়। বিনিময়ে লটারি কোম্পানি ভাস্করকে লটারির প্রথম প্রাইজ পাইয়ে দেবে। পরের দিন পত্রিকায় এই লটারিতে নিজের নাম দেখে ভাস্কর এমন অ্যাক্টিং করে যেন সে ভাগ্যক্রমে 25 লাখ টাকা লটারি জিতে গেছে। এরপর সে একটা ট্রেন্ডিং অ্যাকাউন্ট খুলে এরপর এই টাকাগুলো সে শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। ভাস্কর সুরজের কাছ থেকে ইনফরমেশন নিতে থাকে, সেই অনুযায়ী অ্যাকাউন্টের মাধ্যমে ট্রেন্ডিং করতো, আর এইভাবেই সে জাস্ট 2 সপ্তাহে 17 লাখ টাকাকে 70 লাখ টাকা বানিয়ে ফেলে। এভাবেই ধীরে ধীরে ভাস্কর 100 কোটি টাকার মালিক হয়ে যায়। এদিকে অফিসার লক্ষণ রাও ভাস্করের অ্যাকাউন্ট চেক করে দেখতে পায় 100 কোটি টাকা রয়েছে। এই এত বড় অ্যামাউন্ট দেখে অফিসারের মাথা ঘুরে যায়। লক্ষণ রাও অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করে দেখে ভাস্কর সত্যি 2 সপ্তাহে 70 লাখ টাকা কামিয়েছে। 2 সপ্তাহে 70 লাখ টাকা কামিয়েছে। সে আর একটা জিনিস খেয়াল করে, ভাস্কর আবার একদিনে 69 লাখ টাকা খরচও করেছে। লক্ষণ রাও জিজ্ঞেস করে ভাস্কর একদিনে এত টাকা কিভাবে খরচ করলো। তখন ভাস্কর জানায় এই টাকা ব্যাংকে রাখার কয়েকদিন পরেই তার বোনের বিয়ে ঠিক হয়। বিয়ের শপিং করতে তারা একটা দোকানে ঢোকে। ভাস্কর এবং তার পরিবারের লোকজনকে দেখে সাধারণ মধ্যবিত্ত মনে হচ্ছিল, তাই দোকানের মালিক এবং কর্মচারীরা তাদেরকে পাত্তা দেয় না। নিজের এবং নিজের পরিবারের অসম্মান ভাস্করের ইগোতে লাগে। সে দোকান থেকে বেরিয়ে দামি গাড়ি এবং দামি জামা কাপড় কেনে। এরপর ভাস্কর আবার সেই দোকানের সামনে ভিআইপি গেটআপে গাড়ি থেকে নামে, তারপর দোকানে গিয়ে সমস্ত দামি গহনা কিনে নেয়। ভাস্কর মূলত এভাবেই একদিনে 69 লাখ টাকা খরচ করেছে। ভাস্করের কাছে মূলত এই 70 লাখ টাকাই লিগাল ছিল। সুরজের কাছ থেকে পাওয়া কমিশনের কালো টাকা নিয়ে ভাস্কর আবার আনোয়ারের কাছে যায়। আনোয়ার বলে 3 মাসে পর 2 বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স ঝামেলা করতে পারে, তাই সে ভাস্করকে বুদ্ধি দেয় তারা এই টাকাগুলো নিজেদের লোক দিয়ে বাইরে হুন্ডি করে পাঠিয়ে দেবে। এরপর বাইরের দেশে থেকে বিভিন্ন অর্ডার পারচেসের মাধ্যমে তারা টাকাগুলো আবারও পাঠিয়ে দেবে, কিন্তু এর জন্য একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন। এরপর ভাস্কর তার স্ত্রীর নামে একটি খাবার হোটেল খুলে সেই খাবার শপের নামে ভাস্কর ফেক বিল বানিয়ে কালো টাকা সাদা করতে থাকে। সে এভাবে ব্যাপক পরিমাণে টাকা কামিয়ে নিতে থাকে। সে বড় লোক থেকে আরো বেশি বড় লোক হয়ে যেতে থাকে, ফলে তার আচরণে অনেক চেঞ্জ আসতে থাকে। ব্যবহার আচরণ অনেক বেশি রুট হয়ে যায়, সব জায়গায় টাকার গরম দেখাতে শুরু করে। এরই মধ্যে হঠাৎ একদিন কাটারি ব্যাংকের এজিএম হরিহরন ভাস্করের সাথে দেখা করতে আসে। ভাস্কর হরিহরনকে জানায় তার ব্যাংকের নামে এখন পর্যন্ত 90 কোটি টাকা লোন ইস্যু হয়েছে। এটা শুনে হরিহরনের মাথা খারাপ হয়ে যায়। হরিহর ভাস্করের কাছে বলে তার সই নকল করে কাটারি ব্যাংকের নামে এত টাকা লোন উঠানো হয়েছে। এরপর হরিহরন বিভিন্ন চিন্তায় হঠাৎ করে হার্ট অ্যাটাক করে। হরিহরনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু হরিহরনকে আর বাঁচানো যায় না। হরিহরনের মৃত্যু ভাস্করের মনে ব্যাপক প্রভাব ফেলে। সেভাবে একদিন তারও এরকম পরিণতি হতে পারে। এরপর হঠাৎ একদিন ভাস্করের বাবা তাকে তার রুমে ডাকে এবং তাকে বিভিন্ন পে বিল দেখায়। ভাস্কর বলে এইগুলো সমিতের দোকানের পে বিল ডকুমেন্ট। ভাস্কর এটা বলে বাবাকে বোঝানোর চেষ্টা করে। তিনি বলেন আমি এক সময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম, আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না। আমি জানি এগুলো কিসে টাকা, এসব মানি লন্ডারিং এর টাকা। তুই যে খেলায় নেমেছিস এটা খুব ডেঞ্জারাস একটা খেলা। এক সময় টাকা কামানোর পরিবারের চাহিদার জন্য ছিল, কিন্তু এখন টাকা কামানো লোভ লেগে গেছে। দ্রুত টাকা কামানো এবং দ্রুত গাড়ি চালানো দুটোই সাংঘাতিক এবং প্রাণঘাতী, তাই এই পথ থেকে সরে যা। বাবার কথা আমল নিয়ে ভাস্কর বেরিয়ে আসে। বাইরে আসার পর দেখে তার স্ত্রী দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সমিতি তাদের সব কথা শুনে ফেলেছে। এরপর যাদের মধ্যে একটু মন মালিন্য হয়। এরপর যখন সুরজ হারসার লোনের পেপার নিয়ে আসে, ভাস্কর সেই পেপার ছিঁড়ে ফেলে এবং সুরজকে বের করে দেয়। এমনকি সে জিএম এবং চেয়ারম্যান স্যারের নির্দেশও অমান্য করে নিজের সিদ্ধান্ত অটল থাকে। ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের সবার কাছে ক্ষমা চায়। ভাস্করের এই ভালো হয়ে যাওয়া এজিএম স্যার ভালো নজরে দেখেনি। হারসার লোন অ্যাপ্রুভ না হয় জিএম আর ভাস্করকে ডেকে পাঠায়। লোন অ্যাপ্রুভ করতে ফোর্স করে, তাই ভাস্কর রাগ করে চাকরি থেকে রিজাইন দিয়ে চলে আসে। তার 2 দিন পর অর্থাৎ আজকে সকালে সিবিআই অফিসার ভাস্করকে তুলে নিয়ে আসে। এই ছিল ভাস্করের এখন পর্যন্ত ঘটার সমস্ত কাহিনী। এবার দেখা যাক এরপরে তার সাথে আর কি কি ঘটে। সিবিআই অফিসার লক্ষণ রাও ভাস্করকে বলে ভাস্কর টেকনিক্যালি তার কালো টাকাকে সাদা করেছে, তাই তারা ভাস্করের উপর মানি লন্ডারিং এর অভিযোগ আনতে পারবে না, কিন্তু এনকোয়ারি করে ভাস্করের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারবে। লক্ষণ রাও ভাস্করকে অফার করে সে যদি বাঁচতে চায় তাহলে সে যেন গ্রো হাই কোম্পানির নামে 100 কোটি টাকার একটা চেক বানায়, আর এই 100 কোটি টাকা হারসা মেহরার মাধ্যমে এই ব্যাংকেই আবার ফেরত আসবে। এতে করে ভাস্করও বেঁচে যাবে, আবার ব্যাংকের টাকা ব্যাংকেই থেকে যাবে। এই কথা শোনার পর ভাস্কর বুঝতে পারে এই লোকও
এই স্ক্যামের সাথে জড়িত। এরপর তারা একরকম জোর করে ভাস্করকে দিয়ে চেক সই করিয়ে নেয়। ভাস্কর চেকে সই করে হাসতে হাসতে বেরিয়ে আসে। তারা হয়তো ভেবেছিল ভাস্করের গল্পটা এখানেই শেষ, কিন্তু আসল ধামাকা হয় যখন তারা চেক ট্রানজাকশন করতে যায়। তারা জানতে পারে ভাস্কর 10 দিন আগেই তার অ্যাকাউন্ট থেকে সব টাকা উঠিয়ে নিয়েছে, সেই সাথে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। শুনে সবার মাথায় হাত। তারা ভাবতে থাকে এই ভাস্কর এখন আছে কোথায়। পর দেখা যায় ভাস্কর প্লেনে বসে আছে আর কিছুক্ষণ পরেই আমেরিকাতে ল্যান্ড করবে। আসলে ভাস্কর আগে থেকেই জানতো তার সাথে খারাপ কিছু ঘটতে পারে। সে কয়েক সপ্তাহ আগেই তার বাবার সাথে সবকিছু শেয়ার করে। তার বাবা তাকে দেশ ছেড়ে দেওয়ার সাজেশন দেয়। তো এই জন্য ভাস্কর একজন ব্রোকারের সাথে দেখা করে। সেই ব্রোকার তাকে জানায় 1 কোটি টাকা খরচ করলেই আমেরিকায় কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যাবে আর 5 বছর পর সিটিজেনশিপ। এই জন্য ভাস্কর আমেরিকায় যাওয়ার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকে। এদিকে অ্যান্টনি আগে থেকেই আমেরিকায় ছিল। ভাস্কর আমেরিকায় যাওয়ার পর অ্যান্টনি তাকে হেল্প করে। অ্যান্টনির মাধ্যমে সে একটা হোটেল ব্যবসা খুলে নেয়। ভাস্কর দেশ ছাড়ার আগে আরেকটা ধামাকা করে দেয়। আরবিআই ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং জিএম এর স্ক্যামের ব্যাপারে জানিয়ে দেয়। ফলে আরবিআই টিম মাগাদা ব্যাংকে ইনকোয়ারি করতে চলে আসে। ব্যাংকের স্টেটমেন্ট চেক করে তারা হারসা মেহরার নামটাও পেয়ে যায়। শুধু তাই না, এই কেসে সিবিআই অফিসার লক্ষণরাও ফেসে যায়। আছে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এইদিকে এরা জেলে বসে আছে, অন্যদিকে ভাস্কর আমেরিকায় গিয়ে ফুলদমে হোটেল ব্যবসা চালিয়ে কোটিপতি হয়ে যায় আর নিজের পরিবার নিয়ে শান্তিতে জীবন কাটাতে থাকে। আর সেই সাথে লাকি ভাস্করের গল্পটাও এখানে শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আমরা এই লাকি ভাস্করের গল্প থেকে এই শিক্ষাই পাই যে জীবনে টাকার প্রয়োজন আছে, তবে জীবনে টাকাই সব নয়। টাকা ইনকাম করার জন্য অবৈধ পথ অবলম্বন করা ঠিক নয়। লাকি ভাস্করের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।